সকালটা কিরকম ঝলমলে, চারিদিকে রোদ্দুর কিরকম ছড়িয়ে আছে। সকাল সকাল ঝলমলে রোদ আমার মোটে ভালো লাগে না। বাবা, এটা আষাঢ় মাসের শেষ শনিবার। এখন আকাশে মেঘে ভরা থাকার কথা। জোরে করুন। সেই সময় এরকম ভটভটে রোদ্দুর। সে এখন আর কোথায় সব ঠিকঠাক হচ্ছে। লোককে দেখলেই তোমার মন ভালো হয়ে যায়। জানো মণিমা, আমাদের শান্তিপুরের বাড়িতে যখন সকালে রোদ্দুর এসে আমাদের বাড়ির দেয়ালে আছড়ে পড়তো, তখন মনে হতো সারা বাড়িটার দেওয়ালে কে যেন এক মুঠো সোনা ছড়িয়ে দিয়েছে। বাড়ির দেওয়াল হলুদ রঙের ছিল। হ্যাঁ, না বৌমা, তোমার বাবার ওরকম বানিয়ে বানিয়ে কথা বলার সব। বানানো নয় গো, বানানো নয়, কল্পনা, স্বপ্ন। যা না থাকলে জীবনের স্বাদটাই তো তেতো হয়ে যায়। চাটা শেষ করো, নয়তো ওটাও অসহায় তিক্ত হয়ে যাবে। কষায় তিক্ত ঠিক লাগে পিত্ত। ঝুলিয়ে খেলে চায়ের স্বাদটা বড় ভালো পাওয়া যায়। বাজারে থাকতে দাও, একবার ঘুরে আসি। আরে মাধব, হ্যাঁ, ওই বাজারে এখন পাকাল মাছ উঠেছে। কতদিন যে পাকাল মাছের টক খাই না, বুঝলি? এত গুলা শক করো না তো। দেখো তবে ওই কেনার সাধ্যে করবে কিনা জানি না। না না না, আমি কিনতে বলছি না, কিনতে বলছি না। আরে এই সময় পাকাল মাছ উঠতো কিনা তাই বললাম। অত বলা বলি কি আছে? অবস্থা বুঝে ব্যবস্থা। অবস্থাটা দিন দিন সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে। আহ, সকাল সকাল এসব কথা না বললেই নয়। এতদিন যখন চলে এসছে, এখনো ঠিক চলে যাবে। সে হয়তো যাবে, কিন্তু কতদিন আর এভাবে থাকতে ভালো লাগে বলতো? এরকম ভাবে ওই ধুকধুকে ইঞ্জিনের মতো চলতে কার ইচ্ছে করে বলো? অবস্থাটা পাল্টাতে সাধ্য হয় নাকি? সব কথা না ভেবে বাজারে যাচ্ছিস, যা যা বাজারে যা। কখন বেরোবি রে আজকে? আজ বোধহয় বেরোতে হবে না। কাল মালিকের ছোট ভাই গাড়ি নিয়ে বেরিয়েছে। আজ আমার ছুটি। তাহলে ছুটির দিনে এত সকাল সকাল তোর বাইরে যাওয়ার দরকার কি? একটু ফ্রেশ হয়ে যা। না যাই, দেখি যদি তোমার ওই পাকাল মাছ পাই। মাধব, 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 এই যে মাধব, তুই বেরোচ্ছ না কোথায়? হ্যাঁ, একটু ওই বাজারে যাচ্ছিলাম। তা আপনি? তোর সাথে একটা কথা আছে জরুরি। ব্যস্ত? একটু বসুন, আমি চট করে বাজারটা সেরে আসি। বাজারে গেলে দেরি হয়ে যাবে। বিষয়টা খুবই জরুরি। ও, তাহলে ঘরে এসে বসুন, একটু চা করতে বলুন। না মাধব, তোমার বাড়িতে বসে কথা বলা যাবে না। একটু আরাম করতে হবে। কোথায় যাবেন বলুন? আমাদের অফিস বাড়ি চলো। বাড়িটা ওখানেই আছে তো? হ্যাঁ, এত সকালে অফিস ঘর খুলেছে? চাবি তো আমার কাছে, তারা খুলে দেবো। কি এমন কথা বলো যে সাত সকালে নিয়ম ভেঙে অফিস ঘর খুলে? প্লিজ মাধব, কথা বাড়িও না, চলো। রঞ্জু, কেতকে দিয়ে একটু বাঁচা নিয়ে নি। চলুন চল। আরে তুই কোথায় চললি তুই সকাল সকাল? একটা জরুরি কাজ ওকে নিয়ে যাচ্ছে অপূর্ববাবু। সকালবেলা এলে তুই চা পেলে না। আরেকদিন হবে অপূর্ববাবু, আঞ্চলিক। চল 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 চল। আরে, অবাক কাণ্ড। হ্যাঁ, ছেলেটা কোথায় বাজারে বেরোবে তা না ডেকে নিয়ে চলে গেল। বাবা, আপনার ছেলে মালিক উনি। প্রয়োজন আছে বলেই নিয়ে গেলেন। তারপর মালিক বলে কি মাথা কিনে নিয়েছে নাকি যে যখন খুশি তখন ডাকবে? বেশ করেছে ডেকেছে। তোমার কেন এত লাগছে সে কি আর আমি বুঝতে পারিনি ভেবেছো? কি বুঝেছো? সকাল সকাল ছেলেকে ডেকে নিয়ে গেল, ছেলে বাজার যেতে পারলো না। এটা তো পারলোই না তো। জিভের লকলকানি শান্ত হলো না যে, তাই। এই বাজে কথা বলো না তো, বাজে কথা বলো না। হ্যাঁ, সত্যি কথা বললে সকলেরই বুকে বাজে। তুমি বেশ ভালোই জানো যে একবার মনের ভাবটি প্রকাশ করলে তোমার ছেলে তা এনে দেবেই। তারপর তো ছেলের কর্তব্য করবে ছেলে। তা কর্তব্য করতে গিয়ে তার পকেটে কি দুরবস্থা হচ্ছে সেটা একবার ভাববে না? দেখো,
ছেলে মানুষ করেছি, এখন রোজগারে ছেলে, সে কিভাবে তার বাবা মাকে খাইয়ে পড়িয়ে রাখবে ওটা ওর চিন্তা, ওর ভাবনা। আমি কেন ভাবতে যাবো? কি স্বার্থপর গো তুমি, খালি নিজের কথাই ভাবলে। দেখো, বয়স হয়ে গেলে না আমরা সবাই শিশু হয়ে যাই। আর এখন আমার বয়স হয়েছে, ছেলেও বড় হয়ে গেছে, সে এখন বাবা, আমি তার ছেলে। বুড়ো ছেলে মুখে না, তারপর সবাই না বাবা। বাবার ইচ্ছা হয়েছে, ছেলেকে বলেছে বাইরে থেকে পাকা ধরা নিয়ে আসার জন্য। তা আনবে কি আনবে না সেটা আমার বাবার ইচ্ছা। মা চুপ করো। কেন এখন চুপ করবো বলো তো বৌমা? ছেলে মানুষ করার জন্য কি করেছে কি এই বুড়ো অপূর্ব দাস? সরকারি অফিসের কেলানিগিরি আর রাজনীতি, সন্তান মানুষ করার কোনো দায়িত্ব পালন করেছে ও? আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি করছি। রাজনীতিটা তখন খুব জরুরি ছিল। দেশভাগের ক্ষত, ছিন্নমূল হয়ে যাওয়ার বেদনা, বেড়ে ওঠা বেকারি আর সরকারের উদাসীনতায় মধ্যবিত্ত লোক একদম দিশাহারা হয়ে পড়েছিল। সঙ্গে ছিল চাষি মজুরদের দুর্দশা। রাজনীতি তখন ছিল মানুষের জীবনের দিশা। ব্যাস শুরু হয়ে গেল বক্তৃতা। উফ, মাথায় গলায় সভ্য শরীরে বাঁশবে আছে ওই রাজনীতি। একটু খোঁচা মারলে একবারে চুইয়ে বের। তো বাবা, আপনার সেই রাজনীতির দিনের ওপর হঠাৎ তলিয়ে গেল কেন? হ্যাঁ, বুঝলে মণিমা, কোথায় গিয়ে একটা চোরাগোপ্তা ফুটো হয়েছিল আমি ঠিক বুঝতে পারিনি। বুঝলেই বা কি হতো? নজরদারির দায়িত্ব যখন খবরদারি ছড়িয়ে মারতে পরিণত হয় তখন তো সেইগুলো কাটবে। কি গো, শরীর খারাপ লাগছে নাকি? আমাকে এক গ্লাস জল দেবে বলছো? হ্যাঁ। কি হয়েছে মাধব? মালিক কি বললে? ও তুমি বসে দাও, সবাই বস। কি হয়েছে? এই নাও। কি হয়েছে মাধব? তোমরা সবাই একটু স্থির হয়ে বসো। হ্যাঁ? ভোরের দিকে আমি যে গাড়িটা চালাই সেটা অ্যাক্সিডেন্ট করেছে। কোথায়? বড় বড় ক্ষতি হয়েছে? ভাবিস তুই সেই গাড়িতে ছিলিস না? গাড়িটার কোনো ড্যামেজ হয়নি তো? চলবে তো? চলে তো আমাদের সংসারে চলবে না রে। তুমি একটু চুপ করো না, ও তোমাদের স্থির হয়ে বসতে বললো, বাপ শুরু করে দিলে। বাবা, কি হয়েছিল সত্যি করে ঘটনাটা বল। হ্যাঁ, সুধাবাবুর ভাই হ্যাঁ, গাড়িটা চালাচ্ছিলেন, হ্যাঁ। ভোর রাতে ফিরছিলেন বাড়ির দিকে, তখনই একজনকে চাপা দিয়েছেন। স্পট ডেথ। বড় লোকের বখাটে ছেলে নিশ্চয়ই মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। আরে বাবা, গাড়িটার কোনো ক্ষতি হয়নি তো? ভোরের দিকে ঘটনা, রাস্তায় তখন লোকজন কম। যার অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি বয়স্ক না যুবক? উনি ঠিক খেয়াল করেননি, চাপা দিয়ে আরো জোরে গাড়ি চালিয়েছেন, পথে দুটো কুকুরকেও চাপা দিয়েছেন। ভোর রাতের ঘটনা, তেমন কেউ নিশ্চয়ই দেখেনি অ্যাক্সিডেন্টটা। না, দেখেছে কিছু লোক ছিল পথে, তারাই দেখেছে। তবে ড্রাইভার কে, মানে কে গাড়ি চালাচ্ছিল সেটা ঠিক বুঝে উঠতে পারেনি। তবে গাড়িটাকে দেখেছে, নাম্বারও নিয়েছে, মনে হয় কমপ্লেনও হয়েছে। তুমি সুধাবাবু ফেসে যাবে। বেশ হবে, বড় গোয়ালের অবাধ্য বকনা এবার হুঁশ হবে। গাড়িটা নয়, মানুষটা ইট পাথর ছড়েনি তো? মানে গাড়িটা যদি বসে যায় বা ড্যামেজ হয়ে যায়, তোমার তো কাজও বসে যাবে। ও
সংসারে আবার চালু করতে হবে। আচ্ছা, এই কমপ্লেন হয়েছে এটা সুদামবাবুরা নিশ্চিত তো? মনে হয় তাই তো এসেছিলেন আমার কাছে। ওনার সঙ্গের ভদ্রলোক উকিল, ওনাকে নিয়ে কথা বললেন আমার সঙ্গে। বাবা, একটা প্রস্তাব দিলেন। প্রস্তাব? কি প্রস্তাব? অ্যাক্সিডেন্টের দায়টা আমাকে নিতে হবে। কি? মুখে আগুন তাদের যারা এমন প্রস্তাব দেয়, কিন্তু কিন্তু তুমি তো ভাবিও নিতেই যাওনি। সেই জন্যই তো প্রস্তাবটা আমাকে দিয়েছেন। আমি যেখানে ডিউটিতে যাইনি সেটা আমি আর তোমরা ছাড়া তো কেউ জানে না। তাই বলে মিথ্যে একটা দায় তোমার কাছে চাপিয়ে দেবে? মিথ্যে দায়ের দাম 10 লাখ টাকা। মানে বাবুরা আমাকে প্রস্তাব দিয়েছেন, অপরাধটা আমি কাঁধে তুলে নিলে আমাকে 10 লাখ টাকা দেবেন। সত্যবাবু উকিল ভদ্রলোক, খুব ডার্ক সাইডের উকিল। অনিচ্ছাকৃত হত্যা বলে শাস্তির মেয়াদটা কমিয়ে দেবেন বলেছেন। তুই এই দায় নিলে এই সংসারটা যে ভেসে যাবে রে। 10 লাখ টাকা দিলে ওরা। তাছাড়া মঞ্জুকে ওদের ব্লক কারখানায় কাজ দেবে বলেছে। চাই না, চাই না আমার কাজ। মঞ্জু অস্থির হয়েও না। দেখো দেখো, তুমি আমি মা বাবা সবাই মিলে ভাবি 10 লাখ টাকাটাও তো কম নয় আমাদের কাছে। অবস্থাটা পাল্টে যাবে। হ্যাঁ, সে তো পাল্টাবে। লোকে তোমাকে খুনি বলবে, আর আমার থেকে আনন্দকে খুনি বউ বলবে। মরিমা, চুপ করো তো, চুপ করো। আচ্ছা আচ্ছা, 10 লাখ টাকা মানে কত গো? 10 লাখ মানে 2000টা 500 টাকার নোট অর্ধ গুছিয়ে নিতে পারবেন। মাদারের মাঝখানে চালু থাকবে, আর মঞ্জু দেবীকে লালু তৈরি কারখানায় একটা চাকরি দেওয়া। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। মঞ্জু অস্থির হয়েও না, মাথা ঠান্ডা রাখো। আচ্ছা, আমি বলি, আমার মাধব যদি এই অ্যাক্সিডেন্টের দায়টা স্বীকার করে নেয় তবে তো ক্যাপিটাল পানিশমেন্ট বা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। এটা কি বেশি ভাবা হয়ে যাচ্ছে? প্রথম, এটা নিছকই একটা অ্যাক্সিডেন্টটা দিচ্ছি। দ্বিতীয়, ও ভোরে রাতটা আলোর ভিজিবিলিটি কম। আর তৃতীয়, কোন রকম আগাম জানালা না দিয়ে কেউ যদি ব্রিজের মুখে বাম দিকে কোন দিকে বেরিয়ে আসে এবং গাড়ি চাপা পড়ে, তবে সেই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তার দায় এড়িয়ে যাওয়া যায় না। আর চতুর্থ, আচ্ছা, যে চাপা পড়েছে তার পরিচয় জানা গেছে? একটা ভাবুড়ো লোক সাইকেলে থলি বোঝাই করে মাছ নিয়ে যাচ্ছিল। আপনি এত কথা জানলেন কোথা থেকে? আমার ভাই বিষয়টা ফলো করছিল। লোকজন ছুটে আসতে থেকে গাড়ি স্পিড বাড়িয়ে দেয়। রাস্তার জন্য কুকুরও চাপা পড়ে। তাহলে তো ব্যাপারটা ঘটনাটা জানাজানি হয়ে গেছে। হ্যাঁ, সেটা জেনেই তো আমি সত্যবাবুকে ফোন করি। উনিও সব সকালে ওগুলো সব কাজ ফেলে চলে এসেছেন। ব্যাপারটা গুরুত্ব বুঝু। সুদাম বাবুর ভাই রিমন সামনের মাসে স্টেটসে যাচ্ছে। ছেলেটার ভবিষ্যৎ বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। অপ্রত্যাশিত এই বিপদ, আচ্ছন্ন বিপদ। অন্তত মানবিকতার ঘাটতি নেই। আমার স্বামী তার জীবনটা দিয়ে দেবে। বাহ, কি সুন্দর আপনাদের মানবিকতার নমুনা। জীবন কেন দেবে? সত্যবাবু কত বড় ক্রিমিনাল উকিল আপনি জানেন না? আমার উপরে ভরসা রাখো। কেসটা এমন ভাবে সাজাবো যে মাধবের কোনো দায়ী থাকবে না। তার মানে আপনি ধরেই নিচ্ছেন যে মাধব, মানে আমরা আপনাদের প্রস্তাবে রাজি? হ্যাঁ, আরে সেটা ভেবেই তো এই বাড়িতে আসা। আর পুলিশের তাদেরকে ম্যানেজ করা হবে। দুর্ঘটনাটা যে অঞ্চলে ঘটেছে সেই অঞ্চলের পুলিশ অফিসার আমার পরিচিত। আর তাছাড়া শহরে পুলিশের বড় কর্তারা সকলেই আমার। আপনারা সব সত্যবাবু রিয়াল করুন। ওদের ম্যানেজ করাটা সত্যবাবুর কাছে আমার জল ভাত। তাহলে তো আপনার ভাইয়েরও কোনো ভয়টা থাকছে না। আছে মিডিয়া, ও প্রিন্টিং আর ইলেকট্রনিক মিডিয়া, এদেরকে বিশ্বাস নেই। ও কেলেঙ্কারি স্ক্যান্ডালে বন্ধ পেলে এরা আর ছেড়ে কথা বলবে না। সেই জন্যই আমার স্বামীকে পরিয়ে দিতে চাইছেন? মঞ্জু দেবী, বিষয়টা বুঝো। সুদাম বাবুর ভাই বিমল বয়স 23 বছর, সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ। তার জীবনে কোনো কালো দাগ নিশ্চয়ই কেউ চাইবে না। আর এদিকে আপনাদের পিছনে উজ্জ্বল অতীত, সামনে অন্ধকার ভবিষ্যৎ। এটা একটা ডিল, সেটা অ্যাকসেপ্ট করলে আপনারা একটা উজ্জ্বল সকাল দেখতে পাবেন।
হ্যাঁ, আপনি আপনি একজন ভালো উকিল, সেটা আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। কিন্তু কোনো কিন্তু রাখবেন না। কথা দিচ্ছি কেসটা এমন ভাবে সাজাবো যে মাধবের ওই 2 থেকে 3 বছরের বেশি সাজা ছাড়া কিচ্ছু হবে না। সেটাই বা কম কি হলো? তার জন্য তো এত টাকা ঢালছি। টাকা ঢাললে কি সব পাপ ঢাকা যায় না কিছু না? বাবু, এটা পাপ পুণ্যের বিষয় নয়, এটা একটা বিজনেস ডিল। ধরে নিন মাধব 3 বছরের জন্য দুবাই বা আবুধাবিতে যাচ্ছে। আমি সন্তান সম্ভব। যে সন্তান পৃথিবীতে আসছে তাকে তার জন্মের পর থেকেই মিথ্যে কথা বলা শেখাবো, যাতে বড় হয়ে সে একটা মিথ্যাবাদী হয়ে ওঠে। পুলিশ। হ্যাঁ, বাড়ি। হ্যালো। হ্যালো। শুনুন, আপনারা নিজেদের মধ্যে কথা বলে নিন, আমরা ফোন করে অ্যাটেন্ড করে যাচ্ছি। বাজারে ধরেটা দাও, একবার ঘুরে আসি, দেখি যদি বাবার সঙ্গে একটু পাকাল মাছ করতে পারে। শেষ বেলায় দামটা হয়তো একটু কমতে হবে। আচ্ছা, আমার একটা প্রস্তাব আছে, শোনো। মানে মাধবের বদলে যদি আমি ভাড়া দিই। বাবা, না দেখো মা, একসময় তো আমি গাড়ি চালাতে পারতাম, মানে অনেকদিন চালাইনি, অভ্যেস আমার নষ্ট হয়ে গেছে। তো অনেকদিন পর গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট আবার হতেই পারে। আমার বয়স হয়েছে, চোখেও আমি কম দেখি, মানে এই আবছা আলোতে গাড়ি চালাতে গিয়ে আমি মানুষ চাপা দিতেই পারি। বাবা কি বলছেন? যুক্তি দিয়ে ভাবলে আমার কথা কেউ ফেলতে পারবে না মা। এইসব কথা কোনো অর্থই হয় না। কেন হয় না? তোর বাবা তো কিছু ভুল বলেনি। আর তাছাড়া 3 বছর কেটে যাবে মা। কি বলছো মা? আমি এই বয়সে তোমাকে বাবাকে আলাদা করে দেবো শুধুমাত্র নিজের স্বার্থে? গোটা সংসারের সাথে 10 লাখ টাকা পেলে আমাদের এই সংসারটা বেঁচে যাবে। আর যে নতুন অতিথি আসছে সেও একটু সুন্দরভাবে সুস্থভাবে বড় হতে পারবে। তাই বলে তুমি জানো না মা, 72 সালে 2 বছরের জন্য উনি হঠাৎ করে গা ঢাকা দিয়েছিলেন। এদিক সেদিক থেকে খবর পেতাম বেঁচে আছে। মাধব তখন আসেনি আমার কোলে। পাড়ার বড় ঠাকুর বউ রমা এসে থাকতো আমার কাছে রাতে। এই 2 বছর কষ্ট সয়েছিলাম বলেই না শ্বশুর মশাইকে চিনতে পেরেছিলাম মা। এ হয় না মা, এ হয় না। ছেলের দায় বাবার দায় কাঁধে নেওয়া, সেখানে বাবা ছেলের দায় কাঁধে নিয়ে জেলে যাচ্ছে, এটা ভাবাও তো পাপ। ম্যাক্সিমোর মাদার পড়ে শুনে ফিনান্সিয়ালের ছবি পদাতিক দেখিস নে। ছেলের জীবনের অসমাপ্ত কাজ শেষ করা তো বাপের দায়িত্ব রে। বাজে তুলনা এলো না বাবা। ম্যাক্সিম গোর্কির মা আর মৃণাল সিংয়ের ছবি পদাতিকের বাবা বিজন ভট্টাচার্য ছেলের দায় কাঁধে নিয়েছিলেন একটা অসমাপ্ত বিপ্লবকে সাঙ্গ করার লক্ষ্যে। এখানে তোমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য আমার সংসারে যে নতুন অতিথি আসছে তাকে একটু সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দেওয়া, আর কি বাবা। আচ্ছা আচ্ছা, আমরা এত কথা ভাবছি কেন? আমরা কি ওদের প্রস্তাব মেনে নিয়েছি? না মেরে উপায় নেই মঞ্জু। ওদের হাত থেকে রেহাই পাওয়া সত্যি দুষ্কর। শুনুন,
সেইভাবে করো। আচ্ছা ছোট আপনি তো ছোট, আমাদের একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাব? মানে যদি মাধবের বদলে আমি ভাড়া দিই, তবে কিন্তু আগের ওই শর্ত সাপেক্ষে, বিশেষ করে আপনার ওই 10 লাখ টাকা আর আমার মণিমার চাকরি। কি ইয়ার্কি হচ্ছে নাকি? আমি একটা বিপদে পড়েছি, আমাকে নিয়ে মজা কি হচ্ছে? মাধবের বদলে আপনি এরকম পুরো ড্রাইভার রাখবো আমি? আর তাছাড়া আমার ফ্যাক্টরির লোকজন পরিচিত জনেরা মাধবকে ড্রাইভার হিসেবে চেনে জানে, আপনাকে তো কেউ কোনোদিন দেখায়নি। এটাই তো আমার প্লাস পয়েন্ট। ওর রাতে আমি ছেলের পকেট থেকে চাবিটা চুরি করে গাড়ি নিয়ে খাওয়া খেতে বেরিয়ে গেছিলাম। আর আমার কারখানায় গাড়ি ড্রাইভারটা দেখতে পাই না, সারা রাত গাড়ি দিয়ে হয়তো ভোরের দিকে ঘুমিয়েই পড়ে। সেইভাবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। তা আপনি গাড়ি চালাতে জানেন? জানি। গাড়ি চালানো আমি মাধবের বাপ। তবে হ্যাঁ, বয়স হয়েছে, চোখে একটু কম দেখি। সত্যবাবুর কেসটা সাজাতে একটু সুবিধাই হবে। হ্যাঁ, শুধু গায়ের জামা একটু মদের গন্ধ, ও এক পায়ে খুশি ঢেলে দিয়ে হয়ে যায়। জীবনে কখনো মদ স্পর্শ করেনি। জল নেশা থেকে একটু ভালো করে মেশানো উচিত। তাছাড়া যিনি কোনোদিন মদ খাননি, তিনি যদি হঠাৎ করে মদ খান, তবে নেশাটা একটু বেশি হয়। আর নেশারও ড্রাইভারের চেয়ে বিপজ্জনক প্রাণী আর হয় না। আমরা আপনাদের প্রস্তাবে রাজি নই। আপনারা বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনি মাইনরিটি, মোটামুটি হলে 3 1 হাতে। তাহলে এখনই পুলিশ অফিসার এসে বলবে আর কিছু দেওয়া যাবে না। তো কে দিয়ে আছে? বাবা না ছেলে? আমি না, আমি রাইট চাল। আমাদের আর কনফিউশন বাড়াবেন না। গেট রেডি। ওয়েলকাম অফিসার। আর ওয়েলকাম সত্যদা। সকাল সকাল যে একটা কেসে ফাঁসিয়েছে না, পুরো পেছনে হাত হয়ে যাচ্ছে। বডি রাস্তায় পড়ে রয়েছে, মর্গে বাড়াতে পারছি না, কেননা পাবলিক ঘিরে রয়েছে। আর বেশি বাড়াবাড়ি করলে এবার লাঠিচার্জ করতে হবে। হ্যাঁ হৃদয়, সত্যি তোমার একটু ঝামেলা হয়ে গেল। কিন্তু তুমি ছাড়া কার কাছে এই পেপার চাইবো বলো? ঠিক আছে ঠিক আছে, আপনি অ্যাকিউজকে সব কিছু শিখিয়ে পড়িয়ে রেখেছেন? হ্যাঁ একটা দিক করেছি, কিন্তু তোমার সঙ্গে কথাবার্তা না পর্যন্ত ফাইনাল করতে পারছি না। কি মারটা কি? এই যে ইনি ইনি? আচ্ছা, না আমি কি কিচ্ছে? এর মাধব আমার ড্রাইভার। আমরা ভেবেছিলাম ওকেই অভিযুক্ত বানাবো। হ্যাঁ ভালো, তো অসুবিধা কিছু। কিন্তু বাবা বলছে যে ছেলের বদলে উনি অভিযুক্ত হবেন। কেন? উনি একটা ভালো কারণ হাজির করেছেন। কি কারণ? মাধবের বাবা অপূর্ব একসময় ভালো গাড়ি চালাতে পারতেন। এক সময় পারতে, অতীতের কথা বলে কি হবে? বর্তমানে আসবো। সেই পুরনো অভ্যেসের বসে গতকাল রাত্রে গাড়ির চাবিটা নিয়ে উনি হাওয়া খেতে বেরিয়েছেন। আপনার বয়স হয়ে যাচ্ছে নতুন। কথা কেন বলছেন এদের? এই আপনার বয়স কত? আমার এই নভেম্বরে 74 পড়বে। মানে 52 53 বর্ন। হ্যাঁ 1953। একটা 74 বছর বয়সের লোক সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলের পকেট থেকে চাবি চুরি করে হাওয়া খেতে বেরোয়। এই কেসটা কোর্টে ঠিক খাটবে তো? পুরোটা শোনো নিদা। গাড়ি চালানোর সময় উনি মত্ত অবস্থায় ছিলেন। বাইরে জামায় হুইস্কির গন্ধ পাওয়া গেছে। এবার খানিকটা জোরালো করে। তাও সুতরাং আলগা লাগছে, আলগা। আমার তখনই মনে হয়েছে তা কি করতে বলো তুমি? একটা কোনো এলিমেন্ট ইন্টারেস্টিং দিতে হবে। কিরকম? ধরুন গাড়ি, আপনার নাম কি? সুদাম মালাকার। সুদাম মালাকার। আপনি গাড়ি মালিক? আচ্ছা মনে করুন আপনি গাড়িতে আপনার মোবাইলটা ফেলে গেছেন। মত্ত অবস্থায় গাড়ি চালাবার সময় সেই মোবাইলে কি হলো? বলো থামবে কেন?
এই আপনি ইন্টারনেট করতে পারেন? না, ইন্টারনেট তো আমি জানি। তাহলে তো হবে না। কি হবে? ইন্টারনেট করতে পারলে ওর একটা একটা ভালো এলিমেন্ট যোগ করে দেওয়া যেত। দারুণ ইন্টারেস্টিং। কি মনে করুন, উনি ওই ফেলে যাওয়া মোবাইলে মত্ত অবস্থায় গাড়ি চালাতে চালাতে পানু দেখছিল, সামনে গিয়ে এসে খেয়াল করেনি, রান্নাঘর করে দিয়েছে। পানু পানু কি? পর্নোগ্রাফি, রসালো পর্নোগ্রাফি দেখতে দেখতে অসাবধানতায় অ্যাক্সিডেন্টটা করে দিয়েছে। আপনারা আমার বাবার চরিত্র হরণ করতে চাইছেন? এ ভাই, চরিত্র অত্যন্ত জলীয় পদার্থ, বোতলে ছিপি দিয়ে আটকে রাখতে হয় যাতে চলকে যায়। এখানে তো চলকেছে, তাহলে অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আরে বাবা, সত্যি সত্যি তো এসবগুলো ঘটেনি। এই কথাগুলো মিথ্যে করে পুলিশ আদালতে চালু করে। আরে তবে না দেশটা জোর পাবে। তাই বলে বাবার মতো একজন সম্মানীয় মানুষকে আমরা এমন অসম্মানের কথা লাগাবো? মা, তুমি চুপ করে থাকবে? কি গো, তুমি কিছু বলবে না? আমি কিছু বলবো না। আমাকে তো তোমরাই চুপ করতে বলছো। আমি তো বাবাকে কিছু বলিনি, বাবা তো নিজেই। ঠিক আছে, আমি যাবো। না, আমি যখন বলেছি তখন আমি যাব। কেবল প্রাণ করিবে দান, দাঁড়ি লাগি কারা নাই। সেসব ব্যাপার হচ্ছে নাকি? সামান্য কয়েকটা টাকা আর সাময়িক সুখের জন্য আমরা আমাদের মনুষ্যত্বকে এইভাবে বিসর্জন দেব? টাকা ছাড়া কিছু থাকে না মঞ্জু দেবী। আর তাছাড়া এটা একটা প্রস্তাব, ফাইনালি কি হবে সেটা এখনো ঠিক আছে। তোদা, ভিকটিমের একটা মুখ থাকা খুব দরকার, কিছু ভেবেছেন? না, তা তো ভাবিনি। এই কেসটা আরেকটু এগিয়ে গিয়ে এটা ভাব। বয়স হয়ে যাচ্ছে, আপনি ভাবিস পুলিশ আপনি দাদা। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নি তাই। আপনি একটুখানি আসুন। আমি হ্যাঁ একটু বলুন। কেন? কেন মেরেছিল ক্যামেরা? কেন মারলে? ছি, আপনারা কি মানুষ? এই সেন্টিমেন্টাল সিন তৈরি করবেন না। কপালটা হালকা করে ফাটিয়ে দেওয়া হয়েছে, ভেতরে গাড়ি নিয়ে গিয়ে ম্যানেজ করে দেন। যান। এই মুখটা না থাকলে কোর্টে কেস চালাতে সমস্যা হবে। সত্যি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি হচ্ছে? বাড়াবাড়ি? বাড়াবাড়ি না হলে একটা মিথ্যে কেসকে সত্যি করে চালাবেন কি করে? তাও তো এনকাউন্টার হয়নি। আরে যান না, ভেতরে নিয়ে যান, ব্যান্ডেজ চালান। ওখানে রক্ত খরচ দেখতে আমার ভালো লাগে না। জানি না। হ্যাঁ, এবার কাজের কথা শুনলো, কত ছাড়ছেন? তুমি বলো। দেখুন, এসব কেসে আমরা প্রচুর পাই। এখানে সত্যতা মাঝখানে আছে, একটা কনসেন্ট্রেট করে দিচ্ছি, 10 মতো দিয়ে দেবে। বেশি হয়ে যাচ্ছে, আমি চাপে পড়ে যাবো। আপনি কাঠটায় পড়ে গেছে, সেখান থেকে তুলবো একটু কষ্ট লাগবে না? মাধবকে 10, আপনাকে 10, সত্যবাবুকে আমাকেও ওই 10ই দেবেন। তো এতেই তো 30 হয়ে গেল। তারপরেও কোর্টের কেস শেষ করতে 10, আবার কোর্টের বাইরে মিডিয়া সামলাতে আরো 10, মোটামুটি 1,50,000 হাতে নিয়ে নামতে হবে। ওই বাবা, আমি পারবো না, আমি কাল ঠকে হয়ে যাবো। বাবু, বাবু, এত জটিলতা, এত নোংরামো, আমার ছেড়ে দিন বাবু। চাই না আমাদের 10 লাখ টাকা। মাধব, বড়জন চাকরিটা যাবে। গাড়ির স্টিয়ারিং এ যখন একবার হাত লাগিয়েছি, তখন কোথাও না কোথাও কাজ একটা জুটিয়ে নেব ঠিকই। তুমি কি বার্গেন করতে চাইছো মাধব? না না, মানুষের জীবন নিয়ে দর কষাকষি শিখিনি এখন। আমাকে দয়া করুন বাবা, আমাকে ছেড়ে দিন। মাধব, এমন কি বলো না ভাই। আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনারা আমাদের বাড়ি ছেড়ে চলে যান। মাধব, তুমি তো আমায় কথা দিয়েছো
নিশ্চয় যেন তোমার বাবার কপাল ফাটিয়ে দেবে। আমি আপনার কাছে হাত জোড় করছি, এই জ্বালা থেকে আমাকে মুক্তি দিয়ে। ভাই, তোমার কমিটমেন্টের উপরে ভরসা করে আমরা এতগুলো লোক এত দূর পর্যন্ত এসেছি, এখন কি আর এখান থেকে মুক্তি চাইলে মুক্তি পাওয়া যায়? মানে আপনি কি জোর খাটাতে চাইছেন? ভালো কথায় কাজ না, ভালো কথায় কাজ না হলে তো একটু অন্যরকম অঙ্গুলি হেলন করতেই যাবে, তাই না? আমি আগেই বলেছি মাধব, এই চক্র হয়ে একবার ঢুকে পড়লে আর বেরিয়ে যাওয়া যাবে না। মাধবদা, 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 তোমার মালিকের গাড়ি মাধবদা বাবাকে চাপা দিয়েছে। গাড়ি থেকে ফিরছিল বাবা, সঙ্গে পুতুলি মাছ, ওই বড় রাস্তায় কারবানের পাশে বাবা চাপা পড়েছে মাধবদা। কি বলছিস কেন? গণেশ কাকা চাপা পড়েছে? এটা তো আমি জানতাম না। ওরা সব ওঠেনি তাই? আসলাম বাবু, আপনি কথা বলছেন না। ও, আপনারা সবাই এসে গেছেন? তাহলে যা শুনছি সেটাই সত্যি। কি শুনছিস? বাবা যখন সুদাম বাবুর গাড়িতে চাপা পড়ে তখন তুমি গাড়ি চালাচ্ছিলে মাধবদা? তুমি মাধবদা, তুমি তো আমার বাবার কাছে পুকুরে সাঁতার শিখেছো, আমাদের ঘরে গিয়ে ঢাকের পল্লরা শিখেছো ওই গাজনের বেলায় বাজারে বলে। আবার তুমি তো আমাকে সাইকেল চালানো শিখিয়েছো মাধবদা। তুমি কি বাবাকে দেখতে পেলে না? তোমার বাবাকে দেখতে পাইনি। আমি বিশ্বাস করি না। আর তখন ভোরবেলা আলো কম ছিল। সে যাই থাকুক, এই মাধবদার চোখ আধারে জ্বলে। মাধবদা বাবাকে দেখতে পাইনি, এটা হতেই পারে না। তখন তখন তো গাড়ি মাধব চালাচ্ছিল না, গাড়ি চালাচ্ছিল মাধবের বাপ। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের সময় গাড়ি চালাচ্ছিল মাধবের বাপ। হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টে আরো চোট লেগেছে, তাকে দেখতেই আমরা সবাই এখানে এসে হাজির হয়েছি। উপজেঠা, যে কিনা বাড়ির উঠোন দিয়ে না, সে কিনা গাড়ি চালাবে? এ কি গল্প খাচ্ছেন আপনারা? গল্প কেন হবে? যেটা ঘটেছে সেটাই বলা হচ্ছে। না, যা ঘটেনি তা আপনারা বানিয়ে বলছেন। এই, যা সত্যি তাই বলা হচ্ছে। যা ভেতরে গিয়ে দেখ, রপুজাটা মাথায় ব্যান্ডেজ করে বসে আছে, যা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই সাত সকালে সুদাম বাবু, আপনি আর এই ভদ্রলোক এখানে কি করছেন? কোন মতলব এসেছেন এখানে? কোনোভাবে মাধবদাকে ফাঁসাতে আসেননি তো? বৌদি, বৌদি, বাবা গাড়ি চাপা পড়েছে বৌদি। আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস করো আমরা কিচ্ছু জানি না। বুঝেছি, এবার আমি সব বুঝতে পারছি। সত্যি তো, গতকাল তো মাধবদা ক্লাবের নাটকে রিহার্সাল দিচ্ছিল, ও কখন গাড়ি চালাবে? আর আপনারা এখানে কেন এসেছেন তাও বুঝতে পারছি। নিজেদের কাছ থেকে খুনের দায়টা ঝেড়ে ফেলতে চাইছেন, তাই তো? আমরা কি চাইছি তা যখন বুঝে ফেলেছো, তখন তুমি কি চাইছো বলে বলো তো বাপ। হ্যাঁ, সেটাই বলো। যা যা বুঝেছিস, জেনেছিস, সবটা গিলে ফেলতে হবে। কত চাই বল। কি বলছেন? বাবার মৃত্যু নিয়ে দর কষাকষি করবো? দেখো বাবা, যা হওয়া তা তো হয়ে গেছে। এখন যতই হাবুতাস করো, বুক চাপড়াও, মাধব বা আমাদের সাপ চাপাল দেবো। বাবা তো আর ফিরবে না, তার থেকে টাকা নিয়ে চেপে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। দেখ, কেস তো একটা আমরা দেবই, সেটা ফলস কেসও হতে পারে। সবাই কিছু না কিছু পাচ্ছে, তুই কেন মুখ শুকনো করে বসে থাকবি? বলে দেন, বলে দেন, কত চাই বলে দেন। কি বলছেন আপনারা? বাপের ডেড বডি নিয়ে ব্যবসা করতে বলছেন? আর মাধব, তুমি চুপ করো না। কেন নিজের পেছনে বাস দিচ্ছেন? মাধব, চল। মাধব, আমরা যা করছি, যা বলছি তোমার ভালোর জন্য। আপনাদের ভালো মুখে মনে চাই। আমি যাচ্ছি, বাইরে এমনিতে লোক জমা হয়েছে, আপনাদের সব মুখোশ আমি খুলে দেবো। তুই মাধবের বাড়িতে এলি, সেখানে ভাঙচুর চালাবি,
তারপরে আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করলি, আর আমরা ভোঁতা বড়দের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না? হ্যাঁ? আমরা হাত দিয়ে উঠে এডুকেশন দাও। কোর্স পাঠাচ্ছি, লোক কি করে ছড়াতে হয় আমার জানা আছে। আপনি যেতে পারলেন কেন? ওর তো কোনো দোষ ছিল না। দোষ ছিল কি ছিল না পুলিশ বুঝবে, আইন বুঝবে। তোমায় কে জিজ্ঞেস করেছে? আমার বাড়িতে এসে আমার সামনে আমার প্রিয়জনের উপর হামলা করবেন, অথচ আমি কিছু বলতে পারবো না। এটা হচ্ছে নাকি? পারবে না। যা বলছি চুপ করে মেনে নাও, তা না হলে তোমাকেও মেরে বানাতে হবে। ওর গায়ে হাত তোলার আগে আমাকে বাঁচতে হবে। হ্যাঁ? এই চলো তো, তোরা একটু খুঁজছে নাকি? আরে হিন্দি সিনেমার পুলিশ বিলে টাকা দিয়েছে নাকি? বোঝা ভেতরে নিয়ে কার সাথে নিয়ে যান। মঞ্জু দেবী, মঞ্জু দেবী, আপনি ভেতরে যান। মাধবের গায়ে কেউ হাত দেবে না। আরে সোনার ডিম পাড়া হাত, তাকে কেউ মারে? এই মাধব, মাধব দেখো, দেখো কথায় কত ভালো। আর এত কথা কিসে? যা যা বাবাকে নিয়ে এসো, দিনটা সেটেল করে ফেলি। আর বাইরে ছেলে নিতে মুসল লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করুন। ভেতর সামলান, আমি বাইরের মন সামলাচ্ছি। মাধব, যাও বাবাকে নিয়ে এসো। না, ভাবছি। তুমি এখনো ভাবছো? আরে ভাবা ভাবি তো কিছু নেই মাধব। মাধব ভাই, সত্যি কথা বলি, তুমি বা তোমার বাবা রাজি হলেই ভালো, নিজেরা আমাদের সঙ্গে গেলেই ভালো। না হলে জোর করে হ্যান্ডকাপ করিয়ে পুলিশ ভ্যানে তুলবো। তার মানে কিছু না করেও আমরা অপরাধী? আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ঠিক করি কে অপরাধী আর কে অপরাধী নয়। জোর করে আমাদের রাজি করাবে? এটা তো অন্যায়। ন্যায় অন্যায় বিচারে ভালো আদালতে। আমরা যাকে অপরাধী বানাবো ভাববো, আইনের কাজে জড়িয়ে তাকে আমরা অপরাধী বানাবো, সে অপরাধী না হবে। মাধব, তোমাদের ক্ষেত্রে শুধু একটা সুযোগ দিতে চাইছি তোমাদের অবস্থা ভালো করার জন্য। ভালোবাসা, এখন তোমরা যদি সে ভালোবাসা প্রত্যাখ্যান করো, তাহলে তোমার ঠেকাতেই হবে। দাদা, দাদা, নির্মল, দাদা, নির্মল, নির্মল, দাদা, দাদা, অন্ধকার ঘরে থাকতে আমার একটু ভয় করছে দাদা। অন্ধকার ঘরে গেল? আমি বলেছিলাম, মানে ভেবেছিলাম ঘর অন্ধকার থাকলে কেউ দেখতে পাবে না। আজ রাতে ওকে দিল্লি পাঠিয়ে দিতাম, বলতাম না 7 দিন উদ্দিন দিতে আছে। আমি কি এই কথাগুলো বলেছিলাম? না, তাহলে আইনি পরামর্শ ছাড়া বেআইনি কাজ করার কথা ভাবেন কেন? নির্মল কি করেছে? ওদের কিছু জানে না, ওর টেনশন হবে কেন? চোখ বন্ধ করলে ওই দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি। আমি আমি স্পিডের ব্রিজ থেকে নামছি, একটু জীবনীর মধ্যে এসেছিল। হঠাৎ ওই কারবারের বাদিকের পাশ থেকে একটা লোক সাইকেল নিয়ে গাড়ির সামনে উঠে এলো। আমি স্পিড কমাতে ভুলে গেছি, ব্রেক দিতেও ভুলে গেছিলাম। গাড়িটা সজোরে সাইকেলটাকে ধাক্কা মারলো। লোকটা শূন্যে উঠে গিয়ে দু হাত পা ছড়িয়ে যিশু খ্রিস্টের মতন গাড়ির তলায় ঢুকে গেল। লোকটা সাইকেলে দুটো থলে দেখি জানি ছিল, সেগুলো শূন্যে উঠে গেছিল। পেছন ফিরে দেখি সেগুলো থেকে বৃষ্টির মতো দুই ফুলের মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ওই থেকে আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিই, আর তাতে দুটো কুকুরও ঝাপা পড়ে। নির্মল, নির্মল, তুমি কিছু ভাববে না সব নিয়ে। তুমি কিছু করনি। তো চোখ বন্ধ করলে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি। তুমি কিছু করনি। তোমার টেনশন হবে কেন? তুমি মোবাইল রিল দেখো, তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, ঘোরো, খাওয়া দাওয়া করো, শুধু এই ব্যাপারটা ভুলে থাকার চেষ্টা করো। পাচ্ছি
শাস্তি হবে মাধবের বাবা, তোর কিচ্ছু হবে না রে মা, তোর কিচ্ছু হবে না। দাদা, আমার ভেতরে যে একটা ভয় ঢুকে গেছে, কালো অন্ধকার মাখা মাকড়সার জালের মতো কালো অন্ধকার, সেটা কি করে দূর করবো দাদা? বাবু, আপনি নির্মলকে নিয়ে বাড়ি যান, আমি এদিকটা দেখছি। নির্মল ভাই, ঘরে নিয়ে গেলেও কি ওর মনের ভয় দূর করতে পারবে সুদান বাবু? মানে ওর মনে যে পাপের অপরাধের ভয় ঢুকে গেছে, অন্যের আগুন না জ্বালালে ওর মনের আধার কি দূর করতে পারবে? জ্ঞান দেবেন না অপূর্ব বাবু, আজ থেকে আপনার যেটা করার কথা সেটা করুন। চলুন আমাদের সাথে। মাধবের বাবা কোথাও যাবে না সত্যবাবু। কথা খেলা করবেন না। আমরা তো কোনো কথা দিইনি, আপনারাই তো আপনাদের কথাটা আমাদের উপর জোর করে চাপিয়ে দিচ্ছেন। আমরা তো তখন থেকে বলছি আমরা আপনাদের প্রস্তাবে রাজি নই, দয়া করে আপনারা আমাদের বাড়ি ছেড়ে চলে যান। এটা কিন্তু বেইমানি হয়ে যাচ্ছে বলো, এই ফল কিন্তু ভালো হবে না। হ্যাঁ, ফল যে ভালো হয়নি সেটা তো আপনার ভাই দেখে আপনি বুঝতে পারছেন। আগুন জ্বলে যাবে মাধব, এভাবে বিট্রে করলে আগুন জ্বলে যাবে। আগুন কোথায় যাবে সেটা দেখুন আগে, তারপর আগুন জ্বলে গেছে, সত্যদা আগুন জ্বলে গেছে। আমাদের ভ্যানে পাবলিক আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই ভিক্টিমের ছেলে কিন্তু ও পাবলিককে খেপিয়ে গেছে। সে কি? কি হবে? আর কি হবে? আপনারা সবাই এখানে আছে বলে জানেন, সবাই দল বেঁধে এদিকেই আসছে। এখন নির্মলকে নিয়ে গেলে আমি কি করবো? হ্যাঁ, এই তোমাদের বাড়িতে আপনাদের বাড়িতে কোনো পিছনের দরজা আছে? হ্যাঁ, পিছনের দরজা আছে? তোমাদের কোনো পিছনের দরজা আছে ভাই? না, এই বাড়িতে একটাই দরজা। সামনের দরজা, পিছনের কোনো দরজা নেই। আরে বল, আমি ফোর্সকে ফোন করে দিয়েছি 2 মিনিটের মধ্যে ফোর্স আসবে। ততক্ষণ পর্যন্ত এখানে দরজায় কি আমার চোখে দাঁড়ান, বাইরের পাবলিককে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আসুন। ছাড়ুন, আমি ওদের বুঝিয়ে বলছি। Don't move, Madhav. Otherwise, I'll be forced to shoot you. আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। ভুল করবেন না নিতাই বাবু। বন্দুক দিয়ে গুলি চালিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। সত্যের সামনে যেতে হয়, মানুষের সামনে যেতে হয়। পিছিয়ে আসলে তত বিপদ আরো বাড়ে। পথ ছাড়ুন। ঠিক আছে, দেখবো আপনার এই তেজ কতক্ষণ থাকে। বাবা, তুমি জানো সেরকমই তো কথা ছিল বাবা। কিন্তু এই উত্তেজিত জনতার সামনে বৌমা, তোমার বাবাকে যেতে দাও মা। কি বলছো মা? বাইরে যারা রয়েছে তাদের হিতে হিত জ্ঞান নেই, কি করতে কি করে বসবে। মাধব, বৌমা, তোদের বাবাকে যেতে দে। মাধব, সমস্যার সম্মুখীন হতে হয়, আর ভুলে গেলি সেই কথা। বিপদে আমি না যেন করি ভয়।
আমি অভিজিৎ দাশগুপ্ত। বিপ্রদাস মণ্ডল। সাধন চক্রবর্তী। উৎপল নেপথ্যে যারা কাজ করেছে, মঞ্চ এবং আলোক পরিকল্পনা সৌরভ পয়রা, আলোক প্রক্ষেপণে বিশ্বজিৎ বেহরা, আবাহ সন্দীপ দেব এবং কারিগরি সহায়তায় সায়ন তিনি। সহ পরিচালক উৎপল ব্যানার্জি। আর আমাদের এই নাটকের নাট্যকার এবং নির্দেশক শ্রী কুন্তল মুখোপাধ্যায়। আমি কুন্তলদাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই নবাবপুর দলটি নতুন দল। এর আগে এরা একটি প্রযোজনা করেছে, এটা এদের দ্বিতীয় প্রযোজনা। এদের আন্তরিক প্রচেষ্টা আছে। সবাই যে খুব প্রফেশনাল বা পেশাদারি ভাবে কাজ করতে পারে তা নয়, কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি। আমরা জানি সার্থকতার একটা মূল জায়গা হচ্ছে মানুষের প্রয়াস। সেই প্রয়াস এদের প্রশংসনীয়। আমি যে সবসময় এদের সঙ্গে থাকতে পেরেছি তা নয়, মূলত উৎপলই কাজটা করেছে। ও পরিচালনার কাজে সমস্ত কিছু করেছে। আমি এসেছি, দেখেছি, কিছু সংশোধন করেছি, কিছু বলেছি। আর কৃতিত্বটা পুরো এদের। এর সঙ্গে এদের নেপথ্যে আছেন এখানে আমাদের এক ভাই বসে আছেন, বিশু। বিশু একটু দাঁড়াবে। বিশু কই? নেই এখানে না? আসুন। আরো যে কানুবাবু আছো? আচ্ছা, ওরা কেউ নেই এখন, যারা পেছন থেকে সংগঠনটাকে চালিয়েছে ইত্যাদি করে। আর সকলেই এই বাপ্পার যে দল, তারা যে নাটকটা করলো খগম, সেটা একটা ইন্টারেস্টিং নাটক হয়েছে। আমরা দেখলাম একটা নতুন ধরনের কাজ। এবং এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ তো বটেই, পশ্চিমবঙ্গের যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি, তাতে এই ধরনের কাজের সঙ্গে মানুষ যত জুড়ে থাকতে পারে, যত যুক্ত হয়ে থাকতে পারে, তত সমাজের মঙ্গল, এটা আমরা মনে করি। এইটা ভেবে আপনারা এদের সঙ্গে থাকবেন, এদের নাটকের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমরা আমাদের দলের তরফ থেকে কুন্তলদা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের তৈরি করেছেন, তার জন্য আমরা ওনাকে কিছু সম্মাননা দেব। আমাদের দলের সভাপতি সুমিতা ভট্টাচার্য ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করবেন। এই নাটকে যিনি অন্যতম মূল চরিত্র, এই নাটকের দলের যে সম্পাদিকা দিচ্ছি, তাকে দিচ্ছি, কারণ ও প্রত্যেকদিন শরীর আগে নাটক থাকে। আমার মনে হয় আপনারা খারাপ কাজ করেন, ভালো কাজ করেন। এই ভুলটা ওকে দিলাম, ঠিক আছে? এরপরে আমি আমাদের সহ অধিনায়ক, সহপরিচালক তাকে একটু আমরা সম্মানিত করতে চাই উত্তর দিয়ে এবং ফুল দিয়ে। তাকে করছে আমাদের সম্পাদিকা